সাইনুসয়েডাল অসিলেটরস। এই সাইনুসয়েডাল অসিলেটরের আমরা কি কি পড়ব? বার্কহাউসেন ক্রাইটেরিয়া ফর সেলফ সাস্টেইনড অসিলেশন। একটা অসিলেটরে পজিটিভ ফিডব্যাক করানো হয়। একটা অসিলেটরকে কিভাবে তৈরি করা হবে? অসিলেটর কিন্তু একটা অ্যাম্পলিফায়ার, ওয়ান কাইন্ড অফ অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারটাই নেগেটিভ ফিডব্যাক ইউজ না করে পজিটিভ ফিডব্যাক ইউজ করতে হয়। এবং পজিটিভ ফিডব্যাকে আমরা জানি যে গেনটা অনেক বেশি পাওয়া যায়। অসিলেটরের গেন ফিডব্যাক সার্কিট সহ ইনফিনিটি, অর্থাৎ এফেক্টিভলি কোনো ইনপুটে সিগন্যাল না দিয়েই আউটপুট থেকে একটা সাইনুসয়েডাল অসিলেশন সিগন্যাল পাওয়া যাবে। সেই জন্য এটার গেনটা ইনফিনিটি গেন বলা হয়। এর জন্য আমাদের বার্কহাউসেন ক্রাইটেরিয়া প্রয়োজন হবে। আমরা বার্কহাউসেন ক্রাইটেরিয়াটা এখানে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এক্সপ্লেন করব। তারপরে বিভিন্ন টাইপের অসিলেটরের ক্ষেত্রে, মূলত 3 ধরনের অসিলেটরের ক্ষেত্রে আমরা তাদের ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করব, আর কন্ডিশন ফর সেলফ সাস্টেইনিং অসিলেশন কিভাবে হবে তার ইকুয়েশন আমরা তৈরি করব। যে 3 ধরনের অসিলেটর এখানে ডিসকাস করব সেটা হচ্ছে, প্রথমে আরসি ফেজ শিফট অসিলেটর, তারপরে আসবে হার্টলে অসিলেটর, এবং তারপরে কলপিটস অসিলেটর। হার্টলে আর কলপিট অসিলেটরের মধ্যে মিল রয়েছে। এই হার্টলে অসিলেটরের ক্যালকুলেশন এবং কলপিট অসিলেটরের ক্যালকুলেশন মোটামুটি একই রকমের হবে, কিন্তু আরসি ফেজ শিফট অসিলেটরটা এদের থেকে, হার্টলে কলপিট থেকে একটু আলাদা। তাদের সার্কিট ডায়াগ্রাম, প্রয়োজনীয় লুপ ইকুয়েশন, এবং সেখান থেকে দুটো ইকুয়েশন বার করতে হবে। একটা হচ্ছে অসিলেশন ফ্রিকোয়েন্সি, দ্বিতীয়টা হচ্ছে কন্ডিশন ফর সাস্টেইনিং অসিলেশন, অর্থাৎ সেই অসিলেশনটা যেন সাস্টেইন করে থাকে বা চলতেই থাকে এমন একটা কন্ডিশনের আমরা এখানে ডিরাইভ করব। প্রথমে চলে আসি একটা সাইনুসয়েডাল অসিলেটর কাকে বলে। অসিলেটর সাধারণত সাইনুসয়েডাল হতে পারে অথবা নন সাইনুসয়েডাল হতে পারে, দুই ধরনের অসিলেটরই হতে পারে। যদি আউটপুটটা, একটা অসিলেটরের আউটপুট, এটা যদি অসিলেটর হয়, তার আউটপুট যদি সাইনুসয়েডালি ভ্যারি করে তাকে বলা হয় সাইনুসয়েডাল অসিলেটর। আর আউটপুট যদি স্কোয়ার ওয়েভের মতো হয়, এরকম ধরনের ওয়েভ হয়, তাকে বলা হয় মাল্টি ভাইব্রেটর। তাহলে এই ধরনের অসিলেটর আছে যেগুলোর আউটপুট সাইনুসয়েডাল না হয়ে স্কোয়ার ওয়েভ টাইপের হলো, সেগুলোকে আমরা মাল্টি ভাইব্রেটর বলবো। আমরা যেটা এখানে পড়বো না মাল্টি ভাইব্রেটর, আমরা কিন্তু সাইনুসয়েডাল অসিলেটর এখানে পড়ব। তাহলে আমরা অসিলেটর বলতে এখানে পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার এবং সেটা কিভাবে অসিলেটর তৈরি করা হয় ফোকাস করব, সাইনুসয়েডাল অসিলেটর কিভাবে তৈরি করা হয় বা তার সার্কিট ডায়াগ্রাম কি হবে। এই অসিলেটরের জন্য একটা বেসিক সি অ্যাম্পলিফায়ার প্রয়োজন হবে, সি অ্যাম্পলিফায়ার। এবং সেই সি অ্যাম্পলিফায়ারকে কোনো সিগন্যাল কিন্তু দেওয়া হবে না, তার আউটপুটের ভোল্টেজের একটা ফ্র্যাকশন ইনপুটে
ফিডব্যাক করাতে হবে। আমরা জানি সি অ্যাম্পলিফায়ার 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করতে পারে। আর এখানে যে ফিডব্যাক লুপটা, যেটার লুপ গেইন বিটা এ হয়, সেটা ফিডব্যাক বিটা ফ্র্যাকশন অফ ভোল্টেজ ফিডব্যাক করিয়ে দেবে, এবং ভোল্টেজটা যখন ফিডব্যাক করানো হবে, এই লুপ যে ফিডব্যাক ইউজ করা হয়েছে, যে লুপটা ফিডব্যাক করানো, যে লুপটা দ্বারা ফিডব্যাক করানো হয়েছে, সেই লুপটা 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স আউটপুট আর ইনপুটের মধ্যে তৈরি করে। সুতরাং একবার ইনপুট থেকে সি অ্যাম্পলিফায়ার 180 ডিগ্রি, আবার এই ফিডব্যাক নেটওয়ার্ক 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স যদি তৈরি করে, তাহলে যে ফিডব্যাক ভোল্টেজটা এখানে এসে সিগন্যালের সঙ্গে জুড়বে বা ইনপুটে যাবে, সেটার জন্য টোটাল যে ফেজ ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি 180 প্লাস 180 ইকুয়াল টু 360 ডিগ্রি ফেজ ডিফারেন্স এখানে হচ্ছে। সুতরাং এটা পজিটিভ ফিডব্যাক আমরা বলতে পারি। এবং ফিডব্যাক লুপের এই ক্রাইটেরিয়া অসিলেটরের ক্ষেত্রে থাকতেই হবে। যদি না হয় তাহলে কিন্তু এই অসিলেটরটা সাস্টেন করবে না, বা যে সাইনুসয়েডাল ফ্রিকোয়েন্সি তৈরি করছে এই কন্টিনিউয়াসলি সেটা তৈরি করে যেতে পারবে না। সেই জন্য ফিডব্যাক নেটওয়ার্ক অবশ্যই 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স সৃষ্টি করবে, এরকম আমরা ধরে নিচ্ছি। এবং তার জন্য আমাদের নির্দিষ্ট মেথডের সার্কিটে চলতে হবে। আমরা জানি যে উইথ ফিডব্যাক কোনো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে গেইন কত হয়, মানে গেইন উইথ ফিডব্যাক এ ভিএফ, আমরা ভোল্টেজ গেইনকেই এখানে গেইন বলে বলছি বারবার। যদি উইদাউট ফিডব্যাক বা ওপেন লুপ ফিডব্যাক এভি হয়, তার সঙ্গে গেইন উইথ ফিডব্যাক এ ভিএফ এর যে রিলেশন হয় সেটা হচ্ছে 1 মাইনাস বিটা এ, যেখানে বিটা এ ভি বা বিটা এ যাই বলো না কেন, আমরা এ ভিটাকে মুছে দিচ্ছি, এ লিখছি, তাহলে এ এখানে ওপেন লুপ গেইন, আর বিটা এটাকে বলা হয় লুপ গেইন। এবার এই লুপ গেইনটা যদি একের সঙ্গে সমান হয়, এই যে বিটা এ যেটা, সেটার মড ভ্যালুটা দেওয়া হচ্ছে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সটা না নিয়ে, এর মড ভ্যালুটা যদি 1 হয়, তাহলে দেখতে পাচ্ছ এ ভিএফ যেটা, অর্থাৎ গেইন উইথ ফিডব্যাক, এটা ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটি হয়ে যায় মানে একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন ইনফিনিটি হয়ে গেল, ফিডব্যাক করার পরে গেইনটা ইনফিনিটি হয়ে গেল। সুতরাং এফেক্টিভলি ইনপুট থেকে সে কোনো রকম সিগন্যাল না নিয়ে বা ইনপুটে কোনো রকম না সিগন্যাল দিয়ে আউটপুটে একটা সাইনুসয়েডাল সিগন্যাল এখানে তৈরি করতে পারে। এই ক্রাইটেরিয়াটাকে এখানে ব্যবহার করা হবে, এবং এই কন্ডিশনটাকে বলা হয় বার্কহাউজেন কন্ডিশন বা বার্কহাউজেন ক্রাইটেরিয়া। তাহলে একটা সাইনুসয়েডাল অসিলেটরের আউটপুট কেমন হবে? অবভিয়াসলি সেটা সাইনুসয়েডাল সিগন্যালের মতো হবে, এবং সেখানে একটা সি অ্যাম্পলিফায়ার ব্যবহার করলে ফিডব্যাক করাতে হবে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করে এমন একটা ফিডব্যাক নেটওয়ার্ক আউটপুট আর ইনপুটের সঙ্গে জুড়ে দিতে হবে। দেবার পরে লাস্ট যে কন্ডিশন সেটা হচ্ছে বার্কহাউজেন ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া এখানে স্যাটিসফাই করাতেই হবে, যাতে করে গেইন উইথ ফিডব্যাক ইনফিনিটি হয়। আর গেইন উইথ ফিডব্যাক ইনফিনিটি মানে ইনপুটে কোনো সিগন্যাল না দিলেও আউটপুটে একটা ফাইনাইট সিগন্যাল পাওয়া যাচ্ছে। সেই কন্ডিশনে এই সার্কিটটাকে নিয়ে যেতে হবে, তবেই এ ঠিকঠাকভাবে একটা সিগন্যাল তৈরি করতে পারবে। তাহলে একটা অসিলেটরের কাজ হচ্ছে, যদি তাকে ডিসি বায়াসিং করো তাহলে সে একটা এসি সিগন্যাল তৈরি করবে।
তাহলে খুব সহজে এই প্রশ্নটা যদি করা হয় যে একটা সার্কিটের নাম বলতে দিতে পারে যে সার্কিটটা কিনা ডিসি থেকে এসি প্রডিউস করে, তাহলে সেটা একটা অসিলেটর। তাহলে অসিলেটর সার্কিট ডিসি থেকে ডিসি পাওয়ারকে অ্যাবজর্ব করে সে এসি সিগন্যাল বা সাইনুসয়েডাল সিগন্যাল তৈরি করতে পারে। কিন্তু বেসিক্যালি এটা একটা অ্যাম্পলিফায়ার। শুধু অ্যাম্পলিফায়ার নয়, এটা একটা পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এবং শুধু পজিটিভ ফিডব্যাক হলেই হবে না, এখানে যে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে যে বিটা এ বা লুপ গেন, সেই লুপ গেনটাকে এখানে তার মডুলাস ভ্যালুটাকে 1 নেওয়া হচ্ছে, যেটাকে বলা হয় বার্কহাউজেন ক্রাইটেরিয়া। তাহলে আমরা এই বার্কহাউজেন ক্রাইটেরিয়াটাকে এক্সপ্লেন করলাম। এরপরে আমাদের একটা জিনিস সবসময় কাজে লাগবে, সেটা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। একটা সি অ্যাম্পলিফায়ারকে কেউ যদি এইচ ইকুইভ্যালেন্ট সার্কিটে ট্রান্সফার করে, তাহলে সেটা এই ধরনের হয়। এখানে একটা ইনপুট সিগন্যাল দিতে হয়, আর এখানে লোডকে কানেক্ট করতে হয়। আমি লোড বা ইনপুট সিগন্যাল এগুলো বাদ দিয়ে এঁকেছি, অর্থাৎ শুধুমাত্র ট্রানজিস্টার সি অ্যাম্পলিফায়ার যদি সি মোডে যদি কাজ করানো হয়, সেক্ষেত্রে এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে দেখতে। একটা রেজিস্ট্যান্স থাকে এইচ আই, আর এখানে একটা ভোল্টেজ সোর্স ইনপুটে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এইচআরই ভিও, মানে আউটপুট ভোল্টেজ এখানে ভিও। আর এই আউটপুট সার্কিটে দেখা যাচ্ছে এইচএফই আইবি বলে একটা কারেন্ট সোর্স, তার সঙ্গে প্যারালাল কানেকশনে রেজিস্ট্যান্স শান্ট করা আছে, সেটার ভ্যালু 1/HOE। যদি আমরা টিপিক্যাল একটা ট্রানজিস্টার নিই, সেক্ষেত্রে দেখব যে এই ভ্যালুটা এইচওইটা অনেক কম হওয়ার কারণে 1/HOE ভ্যালুটা অনেকটা বেশি হয়ে যায়। আমরা সেক্ষেত্রে এই সার্কিটটাকে ওপেন করে দিতে পারি, অর্থাৎ এখানে আমরা ওপেন করে দিতে পারি, বা এটা রেজিস্ট্যান্স এত বেশি যে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি সার্কিট থেকে, এটা আমরা করে নিতে পারি। তাহলে অন সিম্পলিফিকেশন 1/HOE এতটাই বেশি হয় যেটাকে ইকুইভ্যালেন্ট টু ওপেন সার্কিট ধরে নেওয়া যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে, আরো সিম্পলিফিকেশন যদি আমরা করতে চাই, এই যে HREV2 রয়েছে, এটার ভ্যালুটাও যথেষ্ট কম হয়। HREV2 এটা টেন্স টু 0 যদি ধরে নিই, তাহলে এটাকে আমরা এফেক্টিভলি শর্ট সার্কিট করে দিতে পারি। সুতরাং সিম্পলিফাইড হাইব্রিড মডেলটা ওভার সিম্পলিফিকেশনের পরে এখানে HOE কে খুলে দিতে হবে বা বাদ দিয়ে দিতে হবে, ওপেন করে দিতে হবে, আর এখানে HREV2টাকে যেহেতু খুব কম ভোল্টেজ, এটাকে শর্ট সার্কিট করে দিতে হবে। এই কাজটা করলে এই ট্রানজিস্টরের সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এবং প্র্যাকটিক্যাল সার্কিটটা আমাদের অনেকটাই ইজিলি যে কোনো ইকুয়েশনে আমরা ট্রান্সফার করতে পারবো, অর্থাৎ ইকুয়েশনগুলো সহজ হবে। আমরা সেই কাজটা করব এখানটায়। সুতরাং এখানে HREV2কে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এবং বাদ দিয়ে এখানে শর্ট সার্কিট করে দিচ্ছি, আর এটা সরাসরি জুড়ে দিয়ে এটার সঙ্গে কানেক্ট করে দেওয়া হচ্ছে, আর এখানটায় HOEটা 1/HOEটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা করলে এইচ ইকুইভ্যালেন্ট সার্কিটটা সহজ হয়ে যাবে, আমরা কিন্তু এটাকে পরবর্তীকালে ব্যবহার করব। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে।
এই ধরনের যে সার্কিটগুলো, অসিলেটরগুলো যখন বার্কহাউসেন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে, তখন সেটা অডিও ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে পারে বা রেডিও ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে পারে, এবং সেটা ডিপেন্ড করবে সার্কিট কম্পোনেন্ট এর মধ্যে যে ইন্ডাক্টর রয়েছে, ক্যাপাসিটর রয়েছে, সেগুলোর ভ্যালু কত, বা রেজিস্ট্যান্স রয়েছে সেগুলোর ভ্যালু কত। আমরা সেই ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনগুলো বার করবো এখানটায়। প্রথমে আমরা আরসি ফেজ শিফট অসিলেটর বিজেটি দিয়ে তৈরি করব। বিজেটি মানে আমরা নর্মাল যে বাইপোলার জাংশন ট্রানজিস্টার, সেই বাইপোলার জাংশন ট্রানজিস্টারকে সি মোডে কাজ করাবো, এবং সি মোডে কাজ করানোর পরে আমরা ক্যালকুলেশনটা করব। প্রথমে আমরা আরসি ফেজ শিফট অসিলেটর করব। এই ফেজ শিফট অসিলেটরের ক্ষেত্রে যদি বিজেটি ইউজ করি, তাহলে একটু খেয়াল করো, এখানে এটা হচ্ছে আরসি ফেজ শিফট অসিলেটর, তার বিজেটি ইউজ করে বা বাইপোলার ট্রানজিস্টার ইউজ করে এখানে অসিলেটরটা তৈরি করা হয়েছে, অসিলেটর সার্কিট তৈরি করা হয়েছে। যে বক্সটা এখানে আঁকা হলো সেটা কিন্তু একটা সেলফ বায়াস মেথডে সি অ্যাম্পলিফায়ার দেখা যাচ্ছে। এখানে একটা ব্লকিং ক্যাপাসিটর দেখা যাচ্ছে। এই ব্লকিং ক্যাপাসিটরটা ডিসি ব্লকিং করার জন্য ব্যবহার করা হয়, এবং আমি এই সি এর ব্যাপারে পরে আসছি, ক্যাপাসিটর আরও কি কাজ আছে সেটা পরে আসছি। 4টে রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, R1, R2, RL আর RE। এগুলো প্রত্যেকটাই ডিসি বায়াসিং বা কিউ পয়েন্টটাকে ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাম্পলিফিকেশন করা। অ্যাম্পলিফিকেশনে এই রেজিস্ট্যান্সগুলো সাহায্য করবে, বিশেষ করে লোড রেজিস্ট্যান্স এই অ্যাম্পলিফিকেশনে সাহায্য করবে, এবং লোডের অ্যাক্রসে আমরা ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। এই যে সি অ্যাম্পলিফায়ারটা এখানে দেখতে পাচ্ছ, সেলফ বায়াস মেথডে এখানে ব্যবহার করা হয়েছে। এই সি অ্যাম্পলিফায়ারটা ইনপুট আর এখানে যে আউটপুটটা নেওয়া হয়েছে, এই দুটো পয়েন্টের মাঝে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স সৃষ্টি করে। সুতরাং আমরা যদি ফিডব্যাক সার্কিট দিয়ে সরাসরি এটাকে ইনপুটে ফিডব্যাক করাই, তাহলে নেগেটিভ ফিডব্যাক হয়ে যাবে। সেই জন্য 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স সৃষ্টি হওয়ার পরে যদি তুমি আরও 180 ডিগ্রি অ্যাডিশনাল 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স এই ফিডব্যাক নেটওয়ার্ক দিয়ে তৈরি করতে পারো, সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক হওয়া সম্ভব। সেই কাজটা এখানে করা হয়েছে আরসি নেটওয়ার্ক দিয়ে। তাহলে অ্যাডিশনাল যে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, সেটা কোন পার্টটা সার্কিটের করছে একটু খেয়াল করতে হবে। এখানে 3টে আরসি নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। এই একটা আরসি, এই একটা আরসি, যার মধ্যে একটা দেখো সি রয়েছে আর একটা করে আর রয়েছে। আর ক্যালকুলেশনের সুবিধার জন্য আর একটা আরসি এখানে নেওয়া হয়েছে। যে সুবিধাটা কোথায় ইউজ করা হলো দেখো, এই R3টাকে ব্যবহার করা হয়েছে। দেখো R3 ভ্যালুটা R-HI। তাহলে এইটা রেজিস্ট্যান্স আর, এটার পরের রেজিস্ট্যান্সটা আর, কিন্তু নেক্সট যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা খেয়াল করো, R-HI, অর্থাৎ HI ভ্যালু তোমার এই ট্রানজিস্টারের ক্ষেত্রে জানতে হবে, এটার ক্ষেত্রে জানতে হবে। জেনে তোমাকে এই পরের রেজিস্ট্যান্সটা যদি R3টা যদি চয়েস করতে পারো ঠিকঠাক করে, যে
কমন যে রেজিস্ট্যান্স আগে দুটো ব্যবহার করা হলো তার থেকে HI কম মানের রেজিস্ট্যান্স R3 ব্যবহার করতে হবে। তাহলে এর রেজিস্টিভিটি এখানে কম, এর রেজিস্ট্যান্সটা কম, R3 ইকুয়াল টু R মাইনাস HI। কেননা পরে যখন আমরা এই সার্কিটটার HI সিরিজে নিয়ে নেবো, এর সঙ্গে কন্ট্রিবিউশন নিয়ে নেবো, তখন কিন্তু একটা এক্সট্রা HI এখানে যোগ হয়ে যাবে, যেটা ট্রানজিস্টরের ইন্টারনাল প্রপার্টি। এবং যখনই এটার সঙ্গে অ্যাড হয়ে যাবে, এই দুটো কিন্তু ক্যান্সেল আউট হয়ে এর এফেক্টিভ রেজিস্ট্যান্স এখানে আরই হয়ে থাকবে, যেটা R3 ইকুয়াল টু R3 সঙ্গে অ্যাড হয়ে গিয়ে টোটাল রেজিস্ট্যান্সটা আর হয়ে যাবে। সেই জন্য এখানে আগে থেকেই R3 যেটা চয়েস করা হয়েছে সেটা আর এর থেকে HI কম ভ্যালু নেওয়া হয়েছে। তাহলে এখানে ফিডব্যাক নেটওয়ার্কটাই তিনটে RC সার্কিট পরপর ব্যাক টু ব্যাক ব্যবহার করা হয়েছে। এখানে একটা প্রথমে RC নেটওয়ার্ক, তারপরে একটা RC নেটওয়ার্ক এবং তারপরে একটা RC নেটওয়ার্ক। এই তিনটে একসঙ্গে ফেজটাকে শিফট করতে করতে যখন 180 ডিগ্রি ফেজ শিফট, টোটাল ফেজ শিফটটা হলো, তখন এখানে এই আউটপুট থেকে একটা ফিডব্যাক নেটওয়ার্ক করে, পুরোটাই অবশ্য ফিডব্যাক নেটওয়ার্ক, এই পুরোটা ফিডব্যাক নেটওয়ার্ক, এটার সাহায্যে ফিডব্যাকটা করিয়ে দেওয়া হলো, এই বেসের মধ্যে এটার কানেকশনটা এক্সিস্ট করা হলো। সুতরাং এই RC নেটওয়ার্কগুলো যেহেতু 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স ঘটাতে পারে, সেই জন্য নামটা দেওয়া হয়েছে RC ফেজ শিফট অসিলেটর, যেন ফেজটাকে এটা শিফট করতে করতে তিনটে সার্কিট মিলিয়ে 180 ডিগ্রি ফেজ এখানে শিফট করিয়ে দিয়েছে। যদি প্রথমটা এরকম করে যে 180 ডিগ্রির মধ্যে কিছুটা শিফট করালো, হয়তো 60 ডিগ্রি শিফট করালো, তারপরে RC নেটওয়ার্কটা 60 ডিগ্রি, আর তারপরেটা যদি অ্যারাউন্ড 60 ডিগ্রি শিফট করাতে চাই বা করতে পারে, তাহলে টোটাল ফেজ শিফট কিন্তু 180 ডিগ্রি হয়ে যাবে। এই জন্য নামটা এরকম ভাবে লেখা হয়েছে বা দেওয়া হয়েছে RC ফেজ শিফট অসিলেটর। এবার আমাদের এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট এখান থেকে তৈরি করতে হবে। এর এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আমরা তৈরি করব, তখন কিন্তু সি অ্যাম্পলিফায়ারের প্রথমে এইচ ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা নিয়ে নেব, যেটা দেখতে পাচ্ছ তোমরা এইটুকু ওভার সিম্পলিফাইড একটা সার্কিট, যেখানে আমরা প্রথমেই বলেছিলাম যে প্রথমে যে এই সার্কিটটা আমরা ইউজ করব, এই সার্কিটটা আমরা ব্যবহার করব সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, আর ফিডব্যাক নেটওয়ার্কটা আলাদা করে ওর সঙ্গে জুড়ে রাখতে হবে। তাহলে এই হচ্ছে সি অ্যাম্পলিফায়ার, তার সঙ্গে RC নেটওয়ার্কগুলো জোড়া হচ্ছে। RC নেটওয়ার্ক জোড়ার আগে RL-টাকে জুড়ে নেওয়া হচ্ছে, লোড রেজিস্ট্যান্সটা, এবং RC নেটওয়ার্কগুলো দেখো পরপর যেরকম নর্মাল যে সার্কিটটা সেটাই ছিল, একই রকমভাবে এখানে জুড়ে দেওয়া হয়েছে, ভ্যালুগুলো একই রকমভাবে লেখা হচ্ছে। এবং আউটপুটের সঙ্গে ইনপুটের যে কানেকশন, অর্থাৎ R3 থেকে বেরিয়ে সেটা ইনপুটে কানেক্ট হয়ে যাচ্ছে, এখানেও এটা দেয়া হয়েছে। আর এখানে একটা গ্রাউন্ড করা হয়েছে। এই হচ্ছে এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট। সুতরাং এ বি পয়েন্টের পরে ফিডব্যাক নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে, এবং ফিডব্যাক নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে বিটুইন আউটপুট আর ইনপুট। এই যে ইনপুট এখানটায় যে বেস কারেন্ট যাচ্ছে সেইখানটায়, তার সঙ্গে আউটপুটের পয়েন্টটা এ বি এটার সঙ্গে কানেক্ট করা হয়েছে। এই সার্কিটটাকে
যদি আরেকটু সহজ করে নেওয়া হয় তাহলে কি হবে দেখো, এখানটায় আমরা শুধুমাত্র আউটপুটটাকে এখানে এঁকেছি, এই অংশটাকে এখানে আঁকা হয়েছে, এই অংশটাকে এখানে আঁকা হয়েছে ডান দিকে, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। এর থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে আঁকা রয়েছে। এ আর বি পয়েন্টের মধ্যে আমরা এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে এঁকেছি। এ বি পয়েন্টের লেফট হ্যান্ড সাইডের অংশটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট কনভার্সন এখানে করা হয়েছে। তাহলে আইডেন্টিক্যাল রাখা হয়েছে কোন অংশটা, একটু খেয়াল করে দেখো, এই অংশটা কিন্তু আইডেন্টিক্যাল। ডান দিকের অংশটা, আউটপুটের এই অংশটা যে আরসি নেটওয়ার্ক যেটা, সেটা আইডেন্টিক্যাল রাখা হয়েছে এখানটায়। এই অংশটা আইডেন্টিক্যাল, কতটুকু পার্থক্য আমি পরে বলছি। এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে আঁকা হলো, ড্র করা হলো দেখো। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যেহেতু এ আর বি এর থেকে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা দেখি, তাহলে সেখানে একটা ভোল্টেজ সোর্স আর তার সঙ্গে একটা সিরিজে রেজিস্ট্যান্স জুড়ে দিতে হবে। এ বি পয়েন্টটা এখানেই থাকবে, এ আর বি পয়েন্টটা এখানেই থাকবে ধরে নাও। এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য ডান দিকের অংশগুলো প্রথমে কি করে দিতে হবে, খুলে দিতে হবে। তাহলে খুলে দেওয়ার জন্য আমরা এই পয়েন্টগুলো এখানটায় ডিসকানেক্ট করলাম। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য এই জায়গাগুলো আমরা ডিসকানেক্ট করলাম। ডিসকানেক্ট করার পরে এ আর বি এই দুটো পয়েন্টের মাঝে ভোল্টেজ ড্রপটা লক্ষ্য রাখতে হবে। সেই ভোল্টেজ ড্রপটা এখানে এত। কেন এত? কারণ এটা কারেন্ট, এই মানের কারেন্ট যাচ্ছে এইচ এফ ই আই বি মাল্টিপ্লাইড বাই আর এল। আর এল এর মধ্যেও এই সেম কারেন্টটা যাচ্ছে। এই সেম কারেন্টটা যদি আর এল এর মধ্যে দিয়ে যায়, তাহলে ড্রপটা কত হবে? ড্রপটা হবে আর এল মাল্টিপ্লাইড বাই এইচ এফ ই আই বি। কারেন্টের ডাইরেকশনটা দেখো উপরের দিকে, তো কারেন্টের ডাইরেকশন যদি উপরের দিকে হয় আর এল এর মধ্যে দিয়ে, কারেন্টের ডাইরেকশন যদি উপরের দিকে হয়, তাহলে বুঝতে হবে নিচে ভোল্টেজ বেশি, উপরের ভোল্টেজ কম। সেই জন্যই নিচ থেকে উপরের দিকে কারেন্ট যাচ্ছে। সেই জন্য পোলারিটিটা এরকম ভাবে দেওয়া হয়েছে এটা। তাহলে পোলারিটি জাস্টিফাইড হয়ে গেল এবং ভোল্টেজ ড্রপটাও জাস্টিফাইড হয়ে গেল। এ আর বি পয়েন্টের মাঝের যে ভোল্টেজ ড্রপটা সেটা আমরা দেখলাম, এবং এ আর বি পয়েন্টের মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে উইদাউট এনি ভোল্টেজ সোর্স, এটা হয়ে যাবে আর এল। তাহলে আর এলটাকে আমরা এখানে সিরিজে কনভার্ট করে দিলাম, সিরিজে এখানে দিয়ে দিলাম। তাহলে এ বি পয়েন্টের আমরা যদি লেফট হ্যান্ড সাইডের অংশটাকে থেভেনিন ইকুইভ্যালেন্টটা আঁকি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইটুকু অংশ এখানে চলে এলো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ডান পাশের অংশগুলো এবার প্লট করতে হবে। ফিডব্যাক নেটওয়ার্কটা প্লট করতে হবে এখন। আমরা এবার ফিডব্যাক নেটওয়ার্কটাকে দেখে নেব কিভাবে ফিডব্যাক নেটওয়ার্কটাকে আটকানো হলো। দেখো এই আরসিটা একই রকম আছে, এখানে যা আছে তাই অ্যাজ ইউজুয়াল রেখে দেওয়া হলো। এখানে যে আরসি নেটওয়ার্ক সেটাও একই রকম রাখা হলো এখানটায়। আর থার্ডলি এখানে R3 রয়েছে, কিন্তু এখানে আর লেখা রয়েছে। কেন এরকম হলো কেন? এর কারণ হচ্ছে এই যে এইচ আইটা, একটু খেয়াল করো, এখান দিয়ে যে কারেন্টটা যাবে গিয়ে এখান দিয়ে আইবি কারেন্টটা এখানে ঢুকে পড়বে। অর্থাৎ এইচ আই ইজ প্যারালাল টু R3, সরি ইন সিরিজ উইথ R3। R3-র সঙ্গে এইচ আইটা কিন্তু সিরিজে রয়েছে, কেননা আইবি কারেন্টটা R3-র মধ্যে দিয়েও যাচ্ছে, আবার এইচ আইর মধ্যে দিয়েও যাচ্ছে। তাহলে এই সিরিজের যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা লিখতে হয়, তাহলে আমার এই রেজিস্ট্যান্সটা আর এই R3টা যেহেতু
ইন সিরিজে আছে টোটাল রেজিস্ট্যান্স অফ দিস লুপ R3 প্লাস HI হবে। তাহলে R3 ভ্যালুটা দেখো, এটার সঙ্গে যদি HI যদি অ্যাড করে দাও শুধুমাত্র R পড়ে থাকে, সেই জন্য এখানে লেখা হচ্ছে R। সেই জন্য এই লেফট হ্যান্ড সাইডে যে সার্কিটটা আঁকা ছিল তাকে আবার এখানে ফার্দার সিম্পলিফিকেশন করার পরে এই সার্কিটটা তৈরি হলো। এবার তোমাদের কনফিউশন থাকলে জিজ্ঞেস করো আমাকে। সার্কিট অ্যানালাইসিস এই ডান দিকের ফিগারটা করতে হবে। ডান দিকের ফিগারের সার্কিট অ্যানালাইসিস করার সময় তিনটে কারেন্ট আমরা ধরে নেব। ফার্স্ট লুপে কারেন্ট হচ্ছে I1, সেকেন্ড লুপে কারেন্ট এখানে দেখতে পাচ্ছ I2, আর থার্ড লুপে কারেন্ট হচ্ছে I3। এই তিনটে কারেন্ট লুপের কেভিএল ইকুয়েশন এখন লিখতে হবে। এবার এই কেভিএল ইকুয়েশন লেখার সময় প্রথম লুপটার জন্য, 1 নাম্বার লুপটার জন্য যদি ইকুয়েশন তৈরি করা হয়, দেখো RL এর মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটা হচ্ছে I1, সি এর মধ্যে দিয়ে কারেন্ট I1, এবং এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। ভোল্টেজ সোর্সের পোলারিটি লক্ষ্য রাখতে হবে, উপরের দিকে পজিটিভ থাকার কথা নেই, উপরের দিকটা নেগেটিভ রয়েছে, সেই জন্য এখানে একটা নেগেটিভ সাইন। তাহলে এই ভোল্টেজ সোর্সটা এখানে দেওয়া হয়েছে উইথ এ নেগেটিভ সাইন, পোলারিটি উল্টে থাকার জন্য। তাহলে 1 নাম্বার লুপের এই যদি ভোল্টেজ সোর্স হয় সেটা ডান পাশে লিখে ফেলা হয়েছে। এবার ভোল্টেজ ড্রপ কোথায় হয়েছে? RL এর মধ্যে। RL এর মধ্যে ড্রপ হওয়ার জন্য কতটুকু ড্রপ হয়েছে? RL এর মধ্যে RL মাল্টিপ্লাইড বাই I1, সেটা দেখো RL মাল্টিপ্লাইড বাই I1 এটা আছে। আর একটা রেজিস্ট্যান্স আছে R, এর মধ্যে দিয়ে কারেন্ট কত খেয়াল করে দেখো, এর মধ্যে দিয়ে কারেন্টটা উপর দিকে I2 উঠে তারপরে নিচের দিকে আবার I2 নামে ডান পাশ দিয়ে, সুতরাং I2 ডাইরেকশন এখানে উপরের দিকে, কিন্তু I1 এর ডাইরেকশন নিচের দিকে। তাহলে কারেন্টটা হবে আর এর মধ্যে দিয়ে এফেক্টিভ কারেন্ট হবে I1 মাইনাস I2। খেয়াল করে দেখো I1 মাইনাস I2 আছে কিনা। R মাল্টিপ্লাইড বাই I1, কিন্তু R মাল্টিপ্লাইড বাই I2 এটা কিন্তু নেগেটিভ সাইন দিয়ে দেওয়া আছে, কারণ I2টা উপরের দিকে যাচ্ছে আর I1টা নিচের দিকে যাচ্ছে, সেই জন্য এখানে R মাল্টিপ্লাইড বাই I1 আর মাইনাস অফ R মাল্টিপ্লাইড বাই I2 এখানে লেখা রয়েছে। আমরা যদি এই ক্যাপাসিটরটা দেখি তাহলে ক্যাপাসিটর ইম্পিডেন্স কত হয়? 1/j⍵c। তাহলে 1/j⍵c এবং ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I1, তাহলে ভোল্টেজ ড্রপ হবে 1/j⍵c মাল্টিপ্লাইড বাই I1। এটা আরেকবার বলে দিচ্ছি আমি। এই আর এর মধ্যে দিয়ে কারেন্টটা খেয়াল করো, I2 ডাইরেকশনটা খেয়াল করো, I2 উপরের দিকে, আর লেফট হ্যান্ড সাইডে যে লুপ কারেন্টটা সেটা হচ্ছে I1, সেটা আবার আর এর মধ্যে দিয়ে ডাউনওয়ার্ড গেছে। তাহলে এফেক্টিভ ডাউনওয়ার্ড কারেন্ট থ্রু R উইল বি I1 মাইনাস I2 হবে, I1 মাইনাস I2 হবে। আর এটাকে যদি আমরা ক্যাপিটাল R দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আর এর মধ্যে ভোল্টেজ ড্রপটা বার হয়ে যাচ্ছে। এই RL এর মধ্যে ভোল্টেজ ড্রপটা কত? RL মাল্টিপ্লাইড বাই I1। সি এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত? 1/j⍵c মাল্টিপ্লাইড বাই I1। তো সেই সমস্ত এখানে ইনক্লুড করা হয়ে গেছে, আর রাইট সাইডে লিখতে হবে যে ভোল্টেজ সোর্সটা আছে তার ভোল্টেজটা, এবং সেটা নেগেটিভ পোলারিটি যেহেতু আছে, উল্টো পোলারিটি আছে, সেই জন্য সেইভাবে লিখতে হবে।
তাহলে 1 নাম্বার লুপে আমরা এরকম ভাবে লিখতে পারলাম। 2 নাম্বার লুপের অবস্থা দেখো। 2 নাম্বার লুপটা অতটা জটিল হবে না। 2 নাম্বার লুপের ডান পাশে যে 8টা আছে সেই 8টার মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু I3 মাইনাস I2 হবে অথবা I2 মাইনাস I3 হবে, সেটা ডিরেকশনের উপর ডিপেন্ড করবে। সে অনুযায়ী 2 নাম্বার লুপের মধ্যে দিয়ে KVL আমরা অ্যাপ্লাই করে এখানে এই ইকুয়েশনটা পেয়েছি। একই রকমভাবে 3 নাম্বার যে লুপটা আছে সেই 3 নাম্বার লুপের মধ্যে KVL অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এবার এই তিনটে ইকুয়েশনে কারেন্ট কটা রয়েছে? কারেন্ট এফেক্টিভলি তিনটে কারেন্ট রয়েছে, I1, I2 আর হচ্ছে I3, I2 আর I3, এই 3 রকমের কারেন্ট আছে। এছাড়াও একটা ইনহেরেন্ট কারেন্ট তো ছিলই, সেটা হচ্ছে বেস কারেন্ট IB। তাহলে টোটাল তোমার 4টে কারেন্ট রয়েছে। তার মধ্যে এই লুপ কারেন্ট আমরা 3খানা I1, I2, I3 ধরে নিয়েছিলাম, আর IBটা আগে থেকেই বেস কারেন্টটা সেটা ইকুয়েশনের মধ্যে ছিল। এখানে দেখো IB ঢুকে রয়েছে। তাহলে এই 4টে ইকুয়েশন, 3টে ইকুয়েশন থেকে 4টে আননোন কোয়ান্টিটি তুমি বার করতে পারবে না কখনো। ইকুয়েশন 3টে, আননোন কোয়ান্টিটি 4টে। তাহলে আমরা কি করব, I1 আর I2 এই দুটোকে এলিমিনেট করে দেবো। সেই জন্য লেখা আছে এলিমিনেটিং I1 and I2। তাহলে পড়ে থাকলো কটা ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল পড়ে থাকলো I3 আর IB। এই 3টে ইকুয়েশন থেকে আমরা যদি দুটো ভ্যারিয়েবলকে এলিমিনেট করে দিতে পারি, তাহলে বাদ বাকি দুটো ভ্যারিয়েবল পড়ে থাকে, তাদের রেশিও হচ্ছে I3/IB। তাহলে I1 আর I2 এই দুটোকে ইন টার্মস অফ I3 অ্যান্ড IB লিখে I3 আর IB এই দুটো রেশিও বার করে ফেলতে হবে। বার করে ফেললে আমরা উপরে 3টে ইকুয়েশন থেকে ইকুয়েশন নাম্বার 11 বা লাস্ট ইকুয়েশনটা পাবো। এবার এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটার থেকে দুটো কন্ডিশন আমাদের বার করতে হবে। কি কি কন্ডিশন? প্রথমে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই অসিলেটরটা কোন ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে বা কোন ফ্রিকোয়েন্সির এসি তৈরি করবে বা কোন ফ্রিকোয়েন্সির সিগন্যাল তৈরি করবে, সেই ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে এবং সেটা মনেও রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কন্ডিশন ফর সাস্টেন্ড অসিলেশন, অর্থাৎ কি কন্ডিশনে এই অসিলেটরটা ইটারনালি চলতে থাকবে, সেটা আমাদের বার করতে হবে। এই দুটো জিনিস এখান থেকে বার করতে হবে। এবার বার্কহাউসেন ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই হয়, বার্কহাউসেন ক্রাইটেরিয়াটা যদি স্যাটিসফাই হয়, তাহলে লুপ গেইন সেটা রিয়েল অ্যান্ড নন নেগেটিভ হতে হবে। অর্থাৎ কারেন্ট গেইন, দেখো ইনপুট কারেন্ট কিন্তু IV, আর লাস্টে যে কারেন্টটা আউটপুট কারেন্ট সেটা I3 ছিল। তুমি আবার খেয়াল করো, এখানে বেস কারেন্ট IB এবং আউটপুটে যে R3 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা গেল সেটা হচ্ছে I3। তাহলে কারেন্ট গেইন কত হবে? কারেন্ট গেইন এখানে বেসের মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট IB যাচ্ছে, কারেন্ট গেইন হবে I3/IB। বার্কহাউসেন ক্রাইটেরিয়াতে বলা আছে যে লুপ গেইন মাস্ট বি রিয়েল অ্যান্ড নন নেগেটিভ। এখানে এই কারেন্ট গেইনটা রিয়েল এবং নন নেগেটিভ হতে হবে। রিয়েল এবং নন নেগেটিভ হতে গেলে যদি ইমাজিনারি পার্ট হয়, তাহলে আমরা কি করব? এই যে কারেন্ট গেইনের যে ইমাজিনারি পার্ট, সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা করে দেব 0। তবেই কিন্তু এখান থেকে রিয়েল কোয়ান্টিটি পাওয়া যেতে পারে। আর নন নেগেটিভের জন্য আসছি আমরা পরে, আবার আমরা এখানে লিখবো যে নন নেগেটিভ হতে হলে কি করতে হবে।
আর একটা জিনিস বলে রাখি, এখানে এখানে একটা কে দেখা যাচ্ছে, এক্সপ্রেশন কে দেখা যাচ্ছে, এই কে যে কেটা আগে ছিল না, I1 আর I2 রিপ্লেস করার পরে I3/IB বার করার সময় একটা এক্সপ্রেশনের মধ্যে কে দেখা যাচ্ছে। এই কেটা হচ্ছে RL/R। এটাকে নতুন করে ধরে নেওয়া হলো যে লোড রেজিস্ট্যান্সটা রেজিস্ট্যান্স আর এর রেসপেক্টে কত ভাগ, সেটা RL/R ইকুয়াল টু কে ধরে নেওয়া হলো ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, জাস্ট সিম্পল করে লেখার জন্য, আর কিছু নয়। এবার I3/IB এর নিউমারেটরে কোনো ইমাজিনারি নাম্বার নেই, ইমাজিনারি নাম্বার যা কিছু ডিনোমিনেটরে আছে। আমরা যদি ডিনোমিনেটরের ইমাজিনারি পার্টটাকে 0 করে দিতে পারি, তাহলে I3 আর IB এদের যে রেশিও সেটা রিয়াল হয়ে যাবে। তাহলে বাইফার্কেশন ক্রাইটেরিয়া বলা হচ্ছে যে I3/IB এটা রিয়াল হবে। এটা রিয়াল হবে মানে এখানে যে ডিনোমিনেটর আছে সেটা রিয়াল হতে হবে। এবার এর ইমাজিনারি পার্টটা, ডিনোমিনেটরের ইমাজিনারি পার্ট তুমি খুঁজতে আরম্ভ করো। ডিনোমিনেটরের যে ইমাজিনারি পার্ট আছে, দেখো প্রথমেই এই পার্টটা হচ্ছে ইমাজিনারি, 1 নম্বর পার্ট। 2 নম্বর, এইটা এর সঙ্গে মাল্টিপ্লিকেশন আছে, তার ইমাজিনারি অংশটা কোনটা? এই রিয়াল, আর এই একটা রিয়াল কোয়ান্টিটি, এই দুটো রিয়াল কোয়ান্টিটি এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, হয়ে এটা ইমাজিনারি পার্ট তৈরি করবে। আর একটা জিনিস হচ্ছে এইটা, এই 4/j⍵CR k+1 এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করে একটা ইমাজিনারি পার্ট তৈরি করবে। তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এই 3 মাইনাস এটা, তার সঙ্গে মাল্টিপ্লাই করছো এই অংশটা, সেখানে একটা ইমাজিনারি পার্ট পাওয়া যাচ্ছে। আর এই যে যুক্ত আর একটা পার্ট, সেটা k+1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে আর একটা ইমাজিনারি পার্ট পাওয়া যাচ্ছে, আর প্রথমে একটা ইমাজিনারি পার্ট ছিল। এইগুলো সমস্তটাকেই শূন্য করে দিতে হবে, সেইটা দেখো এখানে করা আছে। প্রথমত k+1 এর সঙ্গে, এই যে k+1 এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করছি 4/ω⍵CR, এটা এখানে লেখা হলো। আর এটা রয়েছে এখানটায় 1/j⍵CR, যেটাকে বাদ দিয়ে লেখা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে থ্রি মাইনাস এই অংশটা, এটার সঙ্গে মাল্টিপ্লিকেশন আছে, এটা রিয়েল পার্ট, এটার সঙ্গে মাল্টিপ্লিকেশন আছে কমপ্লেক্স পার্টটা, তাহলে এটা মাল্টিপ্লিকেশন করা হয়েছে, দেখো সেটা হচ্ছে এটা, এই অংশটা। তাহলে এখানে তিনটে পার্টে যে অংশটা লেখা হলো 1/jটাকে কমন নিয়ে আউট করে দেওয়া হয়েছে, এবং সেটা যদি 0 হয় তাহলে বার্কহাউসেন ক্রাইটেরিয়া স্যাটিসফাই হবে, অথবা এই I3/IB মাস্ট বি রিয়াল নন নেগেটিভ হবে। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু এটা ভুল আছে, এটা এখানে ভুল আছে, এটা মাস্ট বি 0 হবে না, মাস্ট বি রিয়াল হবে এটা। এই উপরের ইকুয়েশন থেকে, যে ইকুয়েশনটা I3/IB এটা রিয়াল নন নেগেটিভ হলো, সেখান থেকে ওমেগাটা খুব সহজে বার করে আনা যায়। ওমেগা মানে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই ইকুয়েশনটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, যেখানে কেটা RL/R, এটা মনে রাখবে k ইকুয়াল টু RL/R, না হলে কনফিউশন হতে পারে, এটা খেয়াল রাখতে হবে, k ইকুয়াল টু RL/R। এই ওমেগা থেকে যে কেউ, ওমেগা স্কোয়ার থেকে যে কেউ এফ বার করে নিতে পারে, কারণ এফ ইকুয়াল টু ω/2π। তাহলে ফ্রিকোয়েন্সি অফ সাস্টেন্ড অসিলেশন হলো 1/2πCR মাল্টিপ্লাইড বাই 1/√6 + 4k।
এবার আমাদের কন্ডিশন ফর সাস্টেইনড অসিলেশন বার করতে হবে। শুধু I3/IB, এটা তো এই লুপ কারেন্ট গেইনটা আমরা যদি বলি যে এটা রিয়েল হবে, সেটা হলে কিন্তু সাস্টেইনড অসিলেশনে কন্ডিশন পাওয়া যাবে না, অসিলেশনটা চলতেই থাকবে এরকম বলতে পারবো না। এটা অবশ্যই একের থেকে বড় হতে হবে। I3/IBটা একের সঙ্গে সমান অথবা তার থেকে বড় হতে হবে। একের থেকে যদি বড় হতে হয়, আমরা কিভাবে এটাকে লিখবো? এই যে ডিনোমিনেটর, এই ডিনোমিনেটরটা নিউমারেটরের সঙ্গে আমরা কম্পেয়ার করব, নিউমারেটর আর ডিনোমিনেটর এখানে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা লিখে ফেলতে পারি যে কি করে একের থেকে বড় হলো। এই নিউমারেটরটা ডিনোমিনেটর থেকে বড় হবে, এবং সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে এই ডিনোমিনেটরের ইমাজিনারি পার্টটা অলরেডি জিরো, অর্থাৎ কমপ্লেক্স পার্টটা নিয়ে চিন্তাই করব না আমরা। তাহলে এই উপরের রিয়াল অংশটা এটা পুরোপুরি রিয়াল, এই রিয়াল পার্টটা নিচের শুধুমাত্র রিয়াল পার্টের থেকে বড় হলেই একের থেকে I3/IB বড় হয়ে যাবে, কারণ ইমাজিনারি পার্টটা আগেই বলেছি যে জিরো হয়ে গেছে। তাহলে এটা গ্রেটার দ্যান 1 হতে হবে, কিন্তু এটা মনে রাখবো সবসময় এর ইমাজিনারি পার্ট বলে এর ডিনোমিনেটরে কিছু নেই। তাহলে ডিনোমিনেটরে আমরা কি নেব? শুধুমাত্র রিয়াল পার্টটা উপরের অংশে HFEK এটার থেকে কি হবে? ছোট হবে। ডিনোমিনেটরের রিয়াল পার্ট অফ ডিনোমিনেটর ইজ লেস দ্যান HFEK, এটাই হচ্ছে কন্ডিশন অফ সাস্টেইনিং অসিলেশন। তাহলে HFEKটা বড় আর রিয়াল পার্টটা ছোট, রিয়াল পার্ট অফ দ্য ডিনোমিনেটর এখানে ছোট। এবার রিয়াল পার্টটা তুমি কি করে বার করবে? আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে তুমি বার করবে। কোনটা কোনটা রিয়াল হতে পারে, কোনটা কোনটা মাল্টিপ্লিকেশন করে রিয়াল হতে পারে। এখানে 2টা রিয়াল, তাহলে 2টা আগে লিখে ফেলবে, এই 2টা রিয়াল। এইটা থাক, 2 এর সঙ্গে যে পার্টটা আছে সেটা থাকলো না, এটা বাদ দিয়ে দাও। তারপরে দেখো K+1 পুরোটাই রিয়াল, এবং এর সঙ্গে 3টা মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে এই 3 আর এইটা মাল্টিপ্লিকেশন করলে একটা রিয়াল ফ্যাক্টর আসবে। আর এই যে কমপ্লেক্স পার্ট, আর তার সঙ্গে দেখো আর একটা কমপ্লেক্স পার্ট এখানে রয়েছে, এই দুটো কমপ্লেক্স পার্ট মাল্টিপ্লিকেশনের পরে একটা রিয়াল পার্ট চলে আসবে, এইটা একটা রিয়াল পার্ট। আর তার সঙ্গে K+1 এর সঙ্গে যদি এটা মাল্টিপ্লাই করো তাহলেও কিন্তু একটা রিয়াল পার্ট বেরিয়ে আসবে। তাহলে এরকম ভাবে রিয়াল পার্টগুলোকে খুঁজে এখান থেকে লিখতে হবে। ডিনোমিনেটরের রিয়াল পার্টের থেকে নিউমারেটর বড়, কারণ ইমাজিনারি পার্ট অলরেডি আমরা দেখেছি এটা ভ্যানিশ করে যাবে বা যাওয়া উচিত অ্যাকর্ডিং টু বার্খাউসেন ক্রাইটেরিয়া। এই ইকুয়েশন থেকে আমরা উপরের ইকুয়েশন থেকে আমরা কন্ডিশন অফ সাস্টেনিং অসিলেশন বার করতে পারি, প্রোভাইডেড এখানে যে ওমেগাটা লেখা আছে, এই ওমেগা স্কোয়ার লেখা আছে বা ওমেগা লেখা আছে যাই হোক না কেন, এই ওমেগা স্কোয়ারটা এর মধ্যে বসিয়ে দিতে হবে, এই ওমেগা স্কোয়ারটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে কন্ডিশন অফ সাস্টেনিং অসিলেশন এখানে বার হয়ে যাবে। এটাই হচ্ছে আসল কন্ডিশন। এবার সেখান থেকে আমরা বিভিন্ন রকম ওয়েতে ক্যালকুলেশন করতে পারি যে কে এর ভ্যালু কত হলে HF এর ভ্যালু কত হবে, সেটা আমরা করতে পারি। ডান দিকের অংশ যদি কে এর ফাংশন হয়, তাহলে ডান দিকের অংশটার কোন মিনিমাম ভ্যালু রিচ করবে কোন কে এর ভ্যালুর জন্য, তাহলে সেটা করতে গেলে ডেরিভেটিভ করে 0 লেখো, এবং দেখতে পাচ্ছি K = 2.7 এর জন্য ডান দিকের অংশটার ভ্যালু মিনিমাম। তাহলে সেক্ষেত্রে HFE গ্রেটার দ্যান যে মিনিমাম ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 44.5, তাহলে HFE 44.5 এর থেকে বেশি হতে হবে যদি K এর ভ্যালু 2.7 হয়। আবার K এর ভ্যালু যদি 1 হয় তাহলে HFE এর ভ্যালু 56 এর বেশি হতে হবে,
এই ধরনের বিভিন্ন কন্ডিশন এখান থেকে বার করা যেতে পারে, কিন্তু এই ইকুয়েশন 14ই হচ্ছে কন্ডিশন অফ সাস্টেনিং অসিলেশন। আমরা তাহলে খুব ভালো করে মনে রাখবো ইকুয়েশন 12 বা ইকুয়েশন 13, যেটা কন্ডিশন অফ সাস্টেনিং অসিলেশন দিয়ে দেবে। ইকুয়েশন 13 বা 12 এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, আর তার সঙ্গে কন্ডিশন অফ সাস্টেনিং অসিলেশন ইকুয়েশন নাম্বার 14। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এর প্রবলেম দেওয়া হয় ইকুয়েশন 13 এর উপরে। এখান থেকে একটা আরসি ফেজ শিফট অসিলেটরের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ক্যালকুলেশন করতে দেওয়া হয়, নিউমেরিক্যাল ভ্যালুগুলো বলে দেওয়া হয়, কে এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, এগুলো বলে দিলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর একটা কথা বলে রাখি, এই যে অসিলেটরটা আরসি ফেজ শিফট অসিলেটর, এখানে এটা দিয়ে সাধারণত ফিউ হার্টজ থেকে ফিউ কিলো হার্টজ পর্যন্ত এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হতে পারে। এই যে এফটার ভ্যালু সেটা ফিউ হার্টজ টু ফিউ কিলো হার্টজ এই অর্ডার হয়, অর্থাৎ অডিও রেঞ্জে এটা ভালো কাজ করে, অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জে, এফ রেঞ্জে, তাহলে এটাকে এফ অসিলেটর বলে চালানো যেতে পারে। তাহলে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ ফ্রম সেভারাল হার্টজ টু সেভারাল 100 কিলো হার্টজ, তোমরা এটা মনে রাখবে। এবং এটাকে মেগাহার্টজ অর্ডারে ব্যবহার করা হয় না বা তৈরি করা হয় না, কারণ এলসি অসিলেটরগুলো বেশি ভালো কাজ করে ওই অর্ডারের ফ্রিকোয়েন্সিতে। তোমরা মনে রাখবে যে যে কোনো ইম্পিডেন্সের মধ্যে যদি যে পার্ট থাকে, ধরো যে আমি আরেকবার লিখছি এটাকে আর প্লাস জে এক্স, এরকমভাবে লিখছি ইম্পিডেন্সের মধ্যে, তাহলে সেই ইম্পিডেন্সটা একটা ফেজ ডিফারেন্স তৈরি করতে পারে। যদি সেটা শুধু রেজিস্টিভ হয়, মানে এক্স পার্টটা যদি জিরো হয়, এক্স পার্টটা ইমাজিনারি পার্ট যদি না থাকে, তাহলে সে কোনো ফেজ ডিফারেন্স কারেন্ট আর ভোল্টেজের মধ্যে তৈরি করতে পারবে না। তার মধ্যে দিয়ে যদি কারেন্ট একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, কারেন্ট যদি যায়, তাহলে ফেজ ডিফারেন্স সে সৃষ্টি করতে পারবে না। এবং তুমি যদি এটা করো যে এমন একটা ফেজ ডিফারেন্স এখানে তৈরি করলে যে 8টা জিরো করে দিলে, তাহলে সে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স সৃষ্টি করতে পারে। সে কি করবে? 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স সৃষ্টি করবে, শুধু যদি ইমাজিনারি পার্ট থাকে। এটা খেয়াল রাখবে, তোমরা মনে রাখবে। আমরা এখানে কেন ইমাজিনারি পার্ট নিলাম না, এই প্রশ্নটা তোমাদের মনে আসতে পারে। যে লুপ গেন যেটা হলো I3/IB, আউটপুট কারেন্ট বাই আইবি ইনপুট কারেন্ট, এই যে গেনটা আমরা তৈরি করলাম, সেই গেনের মধ্যে ইমাজিনারি পার্ট আমরা নিচ্ছি না কেন? এটার মধ্যে কোনো রকম ইমাজিনারি পার্ট আমরা নিলাম না কেন? ইমাজিনারি পার্টটাকে আমরা জিরো করে দিলাম কেন? কারণ আমরা দেখেছি যে একটা অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে, এমন একটা অ্যাম্প্লিফায়ার যে কিনা এই 360 ডিগ্রি অসিলেটর, এমন একটা অ্যাম্প্লিফায়ার যেটা কিনা ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্টের মধ্যে টোটাল ফেজ ডিফারেন্স কত? 360 ডিগ্রি হবে, মানে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি মানে এই যে ইম্পিডেন্সের, খুব সহজভাবে আমরা যদি ধরে নিই আর প্লাস জি এক্স এরকমভাবে ইম্পিডেন্স হবে, তাহলে তার ইম্পিডেন্সের ইমাজিনারি পার্টটা কত হতে হবে? অবভিয়াসলি 0 হতে হবে। আমরা সেই কাজটাই এখানে করেছি, যে 360 ডিগ্রি ফেজ ডিফারেন্স যদি হতে হয়, তাহলে ইমাজিনারি পার্ট হলো না, থাকলো না। 360 ডিগ্রি মানে ইকুইভ্যালেন্ট টু 0 ডিগ্রি।
সেই জন্য আমরা দেখলাম যে আরসি ফেজ শিফট অসিলেটরের ক্ষেত্রে প্রথম যে কন্ডিশন ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন সেটা বার করার সময় কি করা হলো, I3/IB যে ইমাজিনারি পার্ট সেটাকে এখানে 0 করে দেওয়া হলো। এবং এইটা মনে রেখে কন্ডিশন অফ সাস্টেনিং অসিলেশন কিভাবে বার করা হচ্ছে, বলা হচ্ছে এই I3/IB সেটা অবশ্যই 1-এর থেকে বেশি। 1-এর থেকে যদি বেশি না হয় তাহলে ইনপুট থেকে আউটপুট কিভাবে বেশি পাওয়া যাবে। সেই জন্য আউটপুটটাকে বেশি করতে হলে অবশ্যই এটা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হতে হবে। যদি সমানও হয় তাহলে ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট সমান হবে। কিন্তু ইনপুটের থেকে যদি আউটপুট কমে যায় সেক্ষেত্রে সেই অসিলেশনটা চলতে পারে না, একসময় বন্ধ হয়ে যাবে। আউটপুট যদি ইনপুটের থেকে বেশি হয়, অবশ্যই ইনপুটের থেকে আউটপুটে বেশি কারেন্ট, সিগন্যাল কারেন্ট পাওয়া উচিত, না হলে সেই অ্যাম্পলিফায়ারটা ঠিকঠাক কাজ করছে না বলে বলা হবে। আমরা যে কোনো অ্যাম্পলিফিকেশনে তাই দেখেছি যে অ্যাম্পলিফায়ারগুলো সবসময় ইনপুট থেকে আউটপুটে বেশি দেয়। সে ইন টার্মস অফ ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে, বা ইন টার্মস অফ পাওয়ার হতে পারে। সেই জন্য এখানে কারেন্ট গেইনটা, লুপ কারেন্ট গেইনটা 1-এর থেকে বেশি নেওয়া হলো। এই দুটো ক্রাইটেরিয়া থেকে আমরা কন্ডিশন অফ সাস্টেনিং অসিলেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বার করেছি। এটা তোমাদের আপাতত পড়তে হবে না, এটা সিলেবাসে যেহেতু নেই এটা পড়তে হবে না। ওয়েন ব্রিজ, তোমাদের এত পর্যন্ত কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো আমাকে। স্যার কমপ্লেক্সটা কেন নেওয়া হবে না আরেকবার একটু বলুন না। হ্যাঁ আবার বলো কোনটা। ওই যে কমপ্লেক্স পার্টটা কেন 0 নেওয়া হচ্ছে, ওই কারণটা। এটা দেখো, আমরা একদম বেসিক একটা এসি সার্কিটের বিহেভিয়ার নিয়ে আলোচনা করছি। যেখানে ইম্পিডেন্সের একটা রিয়াল পার্ট আছে আর একটা ইমাজিনারি পার্ট আছে। তাহলে আমরা যদি কারেন্ট বার করতে চাই সেখানে কি হবে, ভোল্টেজ বাই জেড এটা থাকবে। আমরা জেডটাকে তো এরকম ভাবেও লিখতে পারি, মড জেড যেটা ইকুয়াল টু, মড জেড ইকুয়াল টু কত হবে বলো, √R² প্লাস x², এইটা হবে। আর তার সঙ্গে কি হবে, e⁻I⁻θ হবে। তো এটা করলে কি পাওয়া যাবে, v বাই মড জেড, এটা কারেন্টের পিক ভ্যালু, বাই মাল্টিপ্লাইড বাই e⁻⁻I⁻θ। তাহলে বলা হবে যে কারেন্ট ল্যাগ বিহাইন্ড দ্য ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল -θ। তাহলে এখান থেকে ভালো করে ভেবে দেখো যে কারেন্ট আর ভোল্টেজ কি ইন ফেজে রয়েছে? অবশ্যই নেই। কারেন্ট আর ভোল্টেজের মধ্যে একটা ফেজ ডিফারেন্স ঢুকে গেল, সেটা হচ্ছে থিটা। অ্যাঙ্গুলার ডিফারেন্স একটা থেকে গেছে, সেটা হচ্ছে থিটা। কেউ যদি চাই যে কারেন্ট আর ভোল্টেজটা ইন ফেজে থাকবে, বা 360 ফেজ ডিফারেন্সে থাকবে, বা 360 মাল্টিপ্লাইড বাই সাম ইন্টিজার ভ্যালুতে থাকবে, তাহলে এই থিটাটাকে 0 করতে হবে। আর এই থিটার ভ্যালু কি করে 0 করবে, দেখো থিটার ভ্যালু হচ্ছে বার করা হয় এই ইকুয়েশন থেকে, tan θ ইকুয়াল টু x/r, মানে ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট।
তাহলে থিটার ভ্যালু 0 করতে হলে তোমাকে নিউমারেটর 0 করতে হচ্ছে। এক্সটাকে 0 যদি করে দাও তাহলে থিটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এবং থিটা 0 হয়ে গেলে আমরা বলতে পারবো কারেন্ট আর ভোল্টেজ ইন ফেজ। আমি এটা এসি কারেন্টের ক্ষেত্রে বোঝাচ্ছি, আরেকবার বলে দিই। এবার দেখো তুমি কি পেলে, যে এক্স যদি 0 হয় তাহলে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন ফেজ, দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। তাহলে আমরা বুঝতে পারছি এই যে ইম্পিডেন্সটা, তার মধ্যে যদি ইমাজিনারি পার্ট না থাকে তাহলেই একমাত্র ভোল্টেজ কারেন্ট ইন ফেজে থাকে। অ্যাঙ্গুলার ডিফারেন্স যদি না থাকতে হয় তাহলে কিন্তু রিয়েল পার্টটা থাকতে হবে, কিন্তু ইমাজিনারি পার্ট থাকা চলবে না। আমরা এটা বুঝতে পারলাম। একই রকম ভাবে তুমি যদি দেখো যে কারেন্ট গেনের মধ্যে একটা ইমাজিনারি পার্ট ঢুকে পড়ছে, তার মানে তোমার ভেবে নিতে হবে যে ফেজ ডিফারেন্সটা 0 ডিগ্রি হয়নি বা 360 ডিগ্রি ইন্টিজার ভ্যালু হয়নি। সুতরাং ফেজ ডিফারেন্সটা 0 ডিগ্রি বা 360 ডিগ্রি এরকম হতে হলে অবশ্যই তার ইমাজিনারি পার্টটাকে 0 হতে হবে। অর্থাৎ I3 IB আর ইন ফেজে থাকতে হলে, এখানে তো ভোল্টেজ বাই কারেন্ট করছি না, এখানে কি করছি, I3 আর IB করছি। তাহলে I3 আর IB এই দুটো যদি ইন ফেজে থাকতে হয়, ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট যদি ইন ফেজে থাকতে হয়, যেটা একটা পজিটিভ ফিডব্যাকের প্রাইমারি কন্ডিশন, অসিলেটরও তাই, অসিলেটর একটা পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, তার প্রাইমারি কন্ডিশন হচ্ছে ইনপুট আউটপুটের সঙ্গে ফেজ ডিফারেন্সটা 0 ডিগ্রি হতে হবে, নাহলে পজিটিভ ফিডব্যাক হবে না। তাহলে 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স বা 360 ডিগ্রি ফেজ ডিফারেন্স যাই হোক না কেন, ইমাজিনারি পার্টটা নন জিরো যদি হয় তাহলে সেটা সম্ভব হচ্ছে না, সেই জন্য ইমাজিনারি পার্টটাকে 0 হতে হবে। আমরা তো এইটাকে সাম রিয়াল কোয়ান্টিটি, এটা এইচ এফি কেটাকে আমরা বললাম যে কিছু একটা বলে দিলাম, ধরো সেটা সে এইচ এফি কেটাকে আমরা আর প্রাইম বলে দিলাম, আর প্রাইম বলে দিলাম এটাকে, আর নিচে এটাকে আমরা বলছি এই জেড, জেড বলছি। তাহলে এই জেডটা তো রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট আছে, এই জেডটা তো রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট আছে। সেই রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টটা কত, এক্স হচ্ছে রিয়াল পার্টটা আর ওয়াইটা হচ্ছে ধরো ইমাজিনারি পার্ট। তাহলে এই জেডটাকে তুমি মড জেড দিয়ে লেখো, মড জেড এ টু দি পাওয়ার জে থিটা, এইভাবে লেখো তুমি। তাহলে এই থিটাটাকে যদি 0 করতে হয়, ট্যান থিটা ইকুয়াল টু কত, ট্যান থিটা ইকুয়াল টু এখানটাই ওয়াই বাই এক্স। এবার আমাকে বলো যে তুমি যদি ওয়াইটাকে 0 না করো, এই ওয়াইটাকে 0 যদি না করো, তাহলে থিটা কিভাবে 0 পাবে? তাহলে I3 আর IB কি করে ইন ফেজে থাকবে? এবং তোমরা দেখেছো আউটপুটের সঙ্গে ইনপুটটা বা ফিডব্যাকটা এসে যখন ইনপুটে জুড়ে যাবে তখন যেন সেটা ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি হয়, না হলে পজিটিভ ফিডব্যাক হতে পারবে না। সেই কারণে এটার ইমাজিনারি পার্টটা 0 করা হয়েছে। এবার আমাকে একটু ফিডব্যাক দাও যে তোমরা বুঝতে পারলে কিনা, অন্তত পজিটিভ ফিডব্যাক দাও। বোঝা গেল কি এটা? নেক্সট আমরা হার্টলে অসিলেটর করব। এই অসিলেটরটা একটা ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি চোক ব্যবহার করা হয়। রেডিও ফ্রিকোয়েন্সি চোক মানে এখানে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর দিয়ে একটা ট্যাঙ্ক সার্কিট তৈরি করা হবে। ট্যাঙ্ক সার্কিট, ক্যাপাসিটর ইন্ডাক্টর শুড বি ইন প্যারালাল, সেটাই ফিডব্যাক সার্কিট হিসেবে ব্যবহার করা হবে। আর চোক কয়েলটা ব্যবহার করা হবে লোড রেজিস্ট্যান্স যেখানে লাগানো হয় সেইখানটায়। এবং এই রেডিও ফ্রিকোয়েন্সি চোকটা অসিলেশনে সাহায্য করবে। এটা ব্লকিং ক্যাপাসিটর বলতে পারো বা
এটাকে কাপলিং ক্যাপাসিটর বলতে পারো। কাপলিং ব্লকিং ক্যাপাসিটর এখানে ইনপুট আউটপুটে আটকানো হয়েছে। তার সঙ্গে এটা সেলফ বায়াস মেথডে যেরকমভাবে রেজিস্ট্যান্সগুলোকে কানেক্ট করা হয়, সেরকমভাবে 4টে রেজিস্ট্যান্স, শুধু একটা রেজিস্ট্যান্সের জায়গায় আরএল এর জায়গায় চোক কয়েল ব্যবহার করা হয়েছে। কিন্তু ফিডব্যাক নেটওয়ার্কটা দেখো এইখানে রয়েছে, এই নিচের দিকে ফিডব্যাক নেটওয়ার্কটা আটকানো হয়েছে। ফিডব্যাক নেটওয়ার্কটা কিন্তু একটা ট্যাঙ্ক সার্কিট, এটাকে বলে ট্যাঙ্ক সার্কিট। যেখানে ইন্ডাক্টর ক্যাপাসিটর প্যারালালে আটকানো থাকে তাকে বলে ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিটের একটা সুবিধা হচ্ছে এটা কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সাস্টেন করতে পারে বা অসিলেট করতে পারে। এবার এই ট্যাঙ্ক সার্কিটটা কি করে 180 ডিগ্রি অ্যাডিশনাল ফেজ ডিফারেন্স তৈরি করলো এটা তোমাদের জানতে হবে, কারণ এই সিটা ইনপুট থেকে আউটপুটে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করেছে, আর এই 180 ডিগ্রিটাকে আবার এখানে ট্যাঙ্ক সার্কিটের ইনপুটে দেওয়া হয়েছে। ট্যাঙ্ক সার্কিট এখান থেকে আবার একটা ফিডব্যাক দিয়ে দিচ্ছে। এই 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স যেরকম ক্যাপাসিটার এখানে বিজেটিটা তৈরি করলো বা সি অ্যাম্পলিফায়ার তৈরি করলো, এই ট্যাঙ্ক সার্কিটের দায়িত্ব হচ্ছে সে 180 ডিগ্রি অ্যাডিশনাল ফেজ ডিফারেন্স তৈরি করা। কি করে তৈরি করবে? এখানে মাঝে দেখো গ্রাউন্ড করা আছে, এটা খেয়াল করো, গ্রাউন্ড করা আছে এবং দুই পাশে দুটো এল রয়েছে। এই এল গুলো কি করবে? এই প্রথম দিকের যে এল ওয়ানটা, প্রথমের যে এল ওয়ানটা সেটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করবে। আমরা জানি ক্যাপাসিটার, ইন্ডাক্টর এগুলো সবসময় 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে। তাহলে এ 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করছে, আর এই এল টুটা আর একটা অ্যাডিশনাল 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করছে। তাহলে টোটাল ফেজ ডিফারেন্স কত হলো? এ বি পয়েন্টের মাঝে ফেজ ডিফারেন্স হলো 180 ডিগ্রি। আর একটা 180 ডিগ্রি কোথায় ছিল? সেটা হচ্ছে সি অ্যাম্পলিফায়ার 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করবে। সেই কারণে এটা পজিটিভ ফিডব্যাক হবে এবং এই অসিলেটরটা চলতে পারবে। এটা বার্কহাউজেনের ক্রাইটেরিয়া, এরকম ধরনের ফেজ ডিফারেন্স তৈরি করতে হবে। এবং এই ক্রাইটেরিয়া থেকেই আমরা পরবর্তীকালে কি বার করব? ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন অ্যান্ড কন্ডিশন ফর সাস্টেনিং অসিলেশন। আর এ বিটাটাকে অবশ্যই, এ বিটার যে ম্যাগনিটিউডটা সেটা 1 হতে হবে যদি কন্ডিশনটা, যদি অসিলেশনটা সাস্টেন করতে হয়। তাহলে ফিডব্যাক নেটওয়ার্ক হিসাবে এখানে কি ব্যবহার করা হয়েছে? ট্যাঙ্ক সার্কিট। এটা হার্টলে অসিলেটর, এবং হার্টলে অসিলেটর এর বদলে আমরা যদি কলপিট ইউজ করি, কলপিটে দেখে সামান্য পার্থক্য আছে। এখানে একটা ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করা হয়েছে, আর সব একই ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করা হয়েছে। শুধু ট্যাঙ্ক সার্কিটের প্রপার্টিটা দেখো, এখানটায় প্রপার্টি নয়, ট্যাঙ্ক সার্কিটের আগের থেকে পার্থক্য দেখো হার্টলের থেকে। হার্টলেতে এখানে L1 L2 আলাদা করে ইউজ করা হয়েছিল, এখানে C1 C2 ব্যবহার করা হয়েছে, আর ইন্ডাক্টরটা একসঙ্গে ইউজ করা হয়েছে এল। এই C1 বা ক্যাপাসিটার, প্রথম ক্যাপাসিটারটা 90 ডিগ্রি, আর দ্বিতীয় ক্যাপাসিটার C2 অ্যাডিশনাল 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করবে, যার ফলে টোটাল ফেজ ডিফারেন্স এই সিতে 180 আর ফিডব্যাক লুপ আরো 180 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি ফেজ ডিফারেন্স সৃষ্টি হওয়ার ফলে পজিটিভ ফিডব্যাক হবে। তাহলে এই সি অ্যাম্পলিফায়ার প্রথমে অ্যাডিশনাল 180 ডিগ্রি, আর ফিডব্যাক নেটওয়ার্ক যদি আরো 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স সৃষ্টি করে তাহলে সেটা 360 ডিগ্রি ফেজ ডিফারেন্স বিটুইন আউটপুট অ্যান্ড দ্য ফিডব্যাক সার্কিটের জন্য আর একটা অ্যাম্পলিফাইড যে সিগন্যাল, সেটার মধ্যে আরো 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স সৃষ্টি হচ্ছে, এবং এই কলপিট অসিলেটরটা এইভাবে সাস্টেন করতে পারবে। কিন্তু এখানে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, মানে ফ্রিকোয়েন্সিটা কিভাবে বার করব? কায়দাটা একই রকম। প্রথমেই তোমাকে এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট এটা এঁকে নিতে হবে। এই যে সার্কিটটা হার্টলে অসিলেটরের ক্ষেত্রে আমরা, এটা হার্টলে অসিলেটর, এর ক্ষেত্রে আমরা আগে এইচ ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকবো, তারপরে লুপ অ্যানালাইসিস করে সেখান থেকে বার্কহাউসেন ক্রাইটেরিয়া ব্যবহার করব। এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার সময় আমরা কি করছি, ট্রানজিস্টরের অংশটা আগে এঁকে নিলাম। দেখো ট্রানজিস্টর হচ্ছে এইটুকু, এইটা হচ্ছে ট্রানজিস্টর, এই সি অ্যাম্পলিফায়ার, সি ট্রানজিস্টর, সি মোডে কাজ করছে।
এবং এটা সিম্পলিফাইড মডেল, হাইব্রিড মডেল। এর সঙ্গে ফিডব্যাক নেটওয়ার্কটা আটকানো আছে। কি করে ফিডব্যাক নেটওয়ার্কটা আটকানো হলো? বলা হলো প্রথম যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের জন্য Z1, এই ইন্ডাক্টরের জন্য Z2 ইম্পিডেন্স হবে, আর এইটার জন্য Z3 ইম্পিডেন্স হবে। এখানে তাই করা হলো, Z1, Z2 আর Z3 ইম্পিডেন্স। তাহলে Z3 যদি জিজ্ঞাসা করা হয় Z3টা কত, তাহলে খুব সহজে বলবে ক্যাপাসিটরের জন্য যা ইম্পিডেন্স হয় তাই, অর্থাৎ 1/jωc, কারণ ক্যাপাসিটরটা সব থেকে নিচে ছিল। যদি বলি Z1টা কত, তাহলে বলবো jωL1, Z2টা কত, বলবো jωL2, এরকম ভাবে হবে। তাহলে এই সার্কিটটা যথেষ্ট সহজ, এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা। কারেন্টের ডিভিশনটা খেয়াল করো, যেহেতু কারেন্ট অ্যানালাইসিস করতে হবে আমাদের। ইনপুট কারেন্ট আইবি আর Z3 এর মধ্যে যে কারেন্টটা গেল সেটা I3 ধরে নেওয়া হলো। এই I3টা এই লুপ দিয়ে ঘুরছে, আর HFE IB এখান দিয়ে আসছিল, সেটা এই দিকে বেঁকে গেল, এরকম ধরে নেওয়া হচ্ছে। তাহলে এই আইবিটা এখান দিয়ে আসলো, এই আইবিটা এখান দিয়ে এসে এদিক দিয়ে চলে গেল, Z1 দিয়ে চলে গেল। আর এই যে HFE IB যেটা আসছিল এখান দিয়ে এসে এটার সঙ্গে যোগ হয়ে আইবির সঙ্গে যোগ হয়ে এখান দিয়ে চলে গেল। আর I0টা কোন দিক দিয়ে যাচ্ছে? I0টা ভেবে নেওয়া হচ্ছে Z2 এর মধ্যে দিয়ে I0 কারেন্ট যাচ্ছে। তাহলে এখানের কারেন্টটা কত? এখানের যে কারেন্টটা সেটা কত হবে? এখানে একটা দেখো I0 ছিল, সেই কারেন্টটা আমরা যদি এখানে এরকম ধরে নিই যে কারেন্টটা এদিকে যাচ্ছে, I0টা, আবার ভালো করে দেখো, I0টা এদিক দিয়ে এসে এদিকে গেল ধরে নাও, আর HFE IB এখান দিয়ে এসে এখান দিয়ে এসে না, ভুল করলাম, HFE IBটার ডাইরেকশনটা এখান দিয়ে ঘুরে গেছে। তাহলে এই যে কারেন্টটা সেটা এখান দিয়ে ঢুকে Z3 এর মধ্যে দিয়ে ঢুকে এখান দিয়ে গেল। এই তাহলে আমরা টোটাল কারেন্টটা কত পাবো এখানটায়, সেটা আমাদের যোগ করতে হচ্ছে। যোগ করে আমরা পেয়ে যাব তাহলে আইবিটা এখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে এখান দিয়ে আইবিটা ঢুকবে, এরকম ধরে নেওয়া হচ্ছে। আর তার সঙ্গে এই আইবি যোগ হয়ে যাবে, তাই জন্য এটা যোগ হয়ে গেল। I0 ঠিক অপোজিট ডাইরেকশনে বলে এটা মাইনাস করে দেওয়া হলো এখানটায়, এবং এই কারেন্টটা উল্টো দিকে ঢুকছে। এই কারেন্ট লুপগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা লুপের জন্য আমরা ইকুয়েশন এখানে লিখে ফেলবো। দুটো ইকুয়েশন লেখা হচ্ছে এখানে, দেখো 1 নাম্বার লুপ আর 2 নাম্বার লুপের মধ্যে দিয়ে কত কারেন্ট গেল সেই হিসাবটা করে এখানে তার ইকুয়েশনগুলো লেখা হয়েছে। এবং
আইবি আর I0 মানে আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের রেশিও তোমাকে জানতে হবে। রেশিও জানলে কি লাভ হবে? কারণ রেশিওটা থেকেই আমরা বিভিন্ন কন্ডিশন বার করতে পারবো। যদি ইমাজিনারি পার্ট থাকে 0 করে দেবো, এবং I0টা সবসময় আইবি থেকে বেশি হতে হবে, 1-এর থেকে বড় হতে হবে। সেখান থেকে আমরা কন্ডিশন অফ সাস্টেনিং অসিলেশন বার করব। তাহলে দুটো ইকুয়েশন লিখবো 1 নম্বর আর 2 নম্বর লুপ থেকে, এবং 1 নম্বর 2 নম্বর লুপ থেকে ইকুয়েশন লেখার পরে, কেভিএল ইকুয়েশন লেখার পরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আইবি আর I0 রেশিও বার করব। আমরা এই রেশিওটা বার করেছি, এবং এই রেশিও বার করার পরে আমরা যে এই যে ইমাজিনারি পার্ট, অর্থাৎ Z1টা তো একটা ইন্ডাক্টর ছিল, খেয়াল করো Z1 কিন্তু ইন্ডাক্টর ছিল, এখানে এটা একটা ইন্ডাক্টর ছিল, এটা একটা ইন্ডাক্টর ছিল, তাহলে এটা তো ইমাজিনারি। এটাও J1/J⍵C, এটাও ইন্ডাক্টর। সেই জন্য আমরা এই যে পার্টগুলোকে আবার ফিরিয়ে আনছি, যেখানে x1টা হচ্ছে ওমেগা L1 সরি, আর x2 কত, এটা হচ্ছে ওমেগা L2, আর x3টা কত, x3 ইকুয়াল টু -1/ωc, মানে এটা ক্যাপাসিটরের জন্য Z3টা। সেগুলো ফেরত নিয়ে এসে সেখান থেকে ইমাজিনারি পার্ট যদি তুমি 0 করে দাও, রিয়াল আর ইমাজিনারি পার্ট সেপারেটলি বলছে 0 হবে, রিয়াল এন্ড ইমাজিনারি পার্ট সেপারেটলি যদি ইমাজিনারি পার্ট 0 করে দাও, সেখান থেকে ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছ। আর রিয়াল পার্টটা যদি 0 করে যাও, এই যে ফ্রিকোয়েন্সি, এটা মনে রাখতে হবে তোমাদের, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। ইমাজিনারি পার্ট যদি 0 করো, তাহলে এখান থেকে কন্ডিশন অফ সাস্টেইনড অসিলেশন পেয়ে যাবে। রিয়াল পার্টটা এমন হতে হবে যেন 1-এর থেকে বড় হয়, সেখান থেকে আমরা এটা পেলাম। রিয়াল পার্টটা এমন রাখতে হবে ইমাজিনারি পার্ট 0 করার পরে, যেন I0/IB এটা কত হতে হয়, I0/IB এটা গ্রেটার দেন 1 হতে হবে, না হলে কিন্তু কন্ডিশন অফ সাস্টেইনড অসিলেশন পাওয়া যাবে না। সেই জন্য এইটা কিন্তু একটা ইনইকুয়ালিটি ইকুয়েশন পাওয়া যাবে। এখানে দেখো, এটা ইনইকুয়ালিটি ইকুয়েশন পাওয়া যাবে। এরা প্রথমে 0 ধরে করেছে, তারপরে বলেছে যে এটা যদি গ্রেটার দেন হয়, তাহলে 1-এর থেকে বড় হয়ে যাবে। সেখান থেকে কন্ডিশন অফ সাস্টেইনড অসিলেশন বার করা হয়েছে। এটাও আরএফ অসিলেশন জেনারেট করার জন্য ব্যবহার করা হয়, মানে এটা অন্তত ফেজ শিফট অসিলেটর থেকে বেশি ফ্রিকোয়েন্সি প্রডিউস করতে পারবে হার্টলি, বা কোনো মেগাহার্টজ অর্ডারের ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে, তাহলে হার্টলি অসিলেটর সেটা পারে। কলপিট অসিলেটরের ক্ষেত্রে ক্যালকুলেশন একই রকমের, এবং ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন একই ধরনের। এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর CS দেওয়া হয়েছে, এবং কন্ডিশন অফ সাস্টেইনড অসিলেশনের ক্ষেত্রে দেখো HAP ইজ গ্রেটার দেন C1/C2 হতে হবে। এই কন্ডিশনও একই রকম, জাস্ট ওই হার্টলি অসিলেটরের আমরা যদি এলটাকে C দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এই ইকুয়েশনে আমরা পৌঁছে যেতে পারবো। এটাও মেগাহার্টজ অর্ডারের, আপ টু সাম মেগাহার্টজ, ফিউ মেগাহার্টজ, যেখানে আরএফ জেনারেশন করতে পারে এই কলপিট অসিলেটরটা। এবং ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি বার করতে হলে ক্যাপাসিটরগুলোকে আমরা চেঞ্জ করব, দুটোর ক্ষেত্রেই, হার্টলে অথবা কলপিট, দুটোর ক্ষেত্রে যদি আমরা ক্যাপাসিটরটাকে চেঞ্জ করে দিই, ক্যাপাসিটর যদি ভ্যারিয়েবল ক্যাপাসিটর এখানে বসিয়ে দিই এখানটায়, তাহলে আমরা হার্টলে অসিলেটর দিয়ে বিভিন্ন রকমের ফ্রিকোয়েন্সি প্রডিউস করতে পারবো, কিন্তু সাবজেক্ট টু দ্য কন্ডিশন অফ সাস্টেইনিং অসিলেশন। এই কন্ডিশনটা মেনে চলে তবে চেঞ্জ করতে পারবে তুমি।